Hmm? Hello, we're waiting so many participants here, so please join quickly. Hello? Okay, Mr. Syed Masoom. Assalamualaikum sir. Walaikum Assalam. Bala sunni sir. Yes, Alhamdulillah, Balwa. I got unmuted here first. Okay. Wait for 2 minutes, dear students. After 2 minutes, we are going to start our meeting. Wait only for 2 minutes, dear students. Hi there. We are waiting for our next candidates and we are waiting for our rest of the students.
for online IELTS class. Dear students, can you please mute your microphone? One minute remaining. After 1 minute, we are going to start our meeting. তোমার আব্বু এলো। Hi there. Hello everyone. How are you? Okay, আপনারা সবাই আনমিউট করেন। সবার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, Mr. Mustaqim Jamil. How are you sir? Alhamdulillah, I'm fine. And you? Alhamdulillah, I am fine by the grace of Almighty Allah. MashaAllah. Okay, wish you the best of luck in your rest of the session. Okay. So, আমি দেখতে পাচ্ছি সবাই একটু ইয়ে করে হুসাইন ভাই, এগুলো বর্তমানে একটু অন করে রাখেন। হ্যাঁ। ওকে, আমরা আরো 1 মিনিট আমরা ওয়েট করব আমাদের আরো পার্টিসিপেন্টের জন্য। ওনারা পার্টিসিপেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ওনারা চলে আসতেছেন সবাই। হ্যাঁ, তুমি কমাই আমার মাইর কইতে। অফ। আফাকো। ওটা ভাইয়া ক্লাস করতে দিন না। okay, Mr. Mustaqim, can you please mute your sound?
Yes, sir. Done, sir. Mute option. একটু দিতে হবে। ওকে, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন শুরু করে দিচ্ছি। সবাইকে আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। আপনারা সবাই আমাকে এখানে কোয়েশ্চেন করে নিতে পারবেন যে কোনো সময়, কিন্তু তার আগে আপনি যখন কোয়েশ্চেন করবেন তখন আপনি কেবলমাত্র আনমিউটটা করবেন, তার আগে আপনি মিউট করে ফেলবেন, ঠিক আছে, যাতে আপনার সাউন্ডগুলা শোনা না যায়। আর সাউন্ডগুলা শোনা গেলে অনেক সময় প্রবলেম হবে, কারণ আমাদের এখানে সবাই লাইভে আছি বর্তমানে আমরা তো। লাইভে সাউন্ডটা যখন আপনি খুব বেশি সাউন্ড হবে তখন অন্যদের ডিস্টার্ব হবে, ঠিক আছে? তাহলে আসুন, আজকে আমরা যেটা লাইভে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের আজকে আমরা, আপনারা জানেন যে 10 তারিখ থেকে আমরা অনলাইন ফুল ভিআইপি আইএলটিএস প্রোগ্রাম স্টার্ট করতেছি। তো অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আজকে হচ্ছে টোটাল এই যে কমপ্লিট আইএলটিএস এর একটা ওভারভিউ এখানে আমরা দিয়ে দিব, যাতে আমরা আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা কি কি শিখব। এবং এই ক্লাসটি হচ্ছে সবার জন্য, যারা জেনারেল ট্রেনিং দিবেন এবং যারা একাডেমিক আইএলটিএস দিবেন, স্ট্যান্ডার্ড আইএলটিএস বলেন আর ইকুইপি বলেন, সবার জন্য এটা সমানভাবে ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসটা বলতে পারেন একটা ওরিয়েন্টেশনের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা সম্পূর্ণ আইএলটিএসটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি, যে প্ল্যাটফর্মে আমরা বুঝাবো আপনাদের যে আইএলটিএসটা কিভাবে কন্ডাক্ট করা হয় এবং কোন কোন সেশনে, এবং কিভাবে আমরা আপনাদের প্র্যাকটিস করাবো, এবং পরীক্ষায় এই আইএলটিএসটা কিরকম ভাবে আসে। আপনাদের শেষ পর্যন্ত এখানে থাকা লাগবে, কারণ আপনাদের অনেক জিনিস এখানে বোঝার আছে। আপনারা প্রথম ক্লাসে একটু বুঝে গেলে পরবর্তী ক্লাসগুলো একদম আপনাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আসুন আমরা পরবর্তীতে যাই, যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমেই প্রশ্ন হচ্ছে যে হোয়াই আইএলটিএস, মানে আইএলটিএসটা কি অ্যাকচুয়ালি। আইএলটিএস এর সাথে আমরা সবাই একটু পরিচিত, কারণ আইএলটিএস এর মিনিংটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ওকে, তাহলে আইএলটিএসটা আমরা কেন করি, বা বাংলাদেশে আইএলটিএসটা অন্যান্য টেস্টের তুলনায় এত বেশি জনপ্রিয় কেন? দেখেন যে আমরা বাংলাদেশিরা প্রায় সময় বাইরে আমাদের যেতে হয়, বাইরের দেশে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, তারপর ইংলিশ বেসড কান্ট্রি, তারপর আমেরিকান কান্ট্রি, মানে আমেরিকান কন্টিনেন্ট যেগুলো আছে সেগুলোতে আপনি যদি যেতে হয় পড়ালেখার উদ্দেশ্যে অথবা জব করার উদ্দেশ্যে, তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএসটা শিখে নিতে হবে। আইএলটিএস হচ্ছে এখানে একটা অত্যাবশ্যকীয়, আই মিন ম্যান্ডেটরি। আপনার যদি আইএলটিএস স্কোর না থাকে তাহলে আপনি প্রথম তো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মুশকিল আপনার জন্য, ঠিক আছে? এবং সবসময় একটা ভালো স্কোর সব ইউনিভার্সিটি এবং যেগুলা কলেজ স্টুডেন্ট নেয় সেগুলো অবশ্যই খুব বেশি তারা রেসপন্সিবিলিটি দেখায়। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কি করা লাগবে, আইএলটিএস এর প্রতি মনোযোগী হওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আইএলটিএস করব? ওকে, মিস্টার হুসাইন রেজড ইউর হ্যান্ড। ওকে, আমরা কোয়েশ্চেন গুলা পরবর্তী সেশনে নিব, একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা কোয়েশ্চেন নিব। যার কোনো কোয়েশ্চেন থাকবে তিনি অবশ্যই রেজ হ্যান্ড দিতে হবে। রেজ হ্যান্ড দিলে আমি মনে করব যে আপনি আপনার কোয়েশ্চেনটা আমাকে বলতে চাচ্ছেন, ঠিক আছে? তারপরে আসুন যে আমরা আইএলটিএসটা কেন করব সেই উদ্দেশ্যে আমি একটু আগে বললাম। এখন আইএলটিএস কি জন্য, সেটা হচ্ছে অবশ্যই লেখাপড়ার উদ্দেশ্যে এবং জব করার উদ্দেশ্যে, এবং ইমিগ্রেন্টস যারা আছে, আপনি বাইরের দেশে যেতে চান, সেখানে স্থায়ী হয়ে থেকে যেতে চান সেই দেশে, তাহলে আপনার জন্য হচ্ছে আইএলটিএস। এবং আইএলটিএস এর একটা দ্বারা আছে, এই দ্বারা অনুযায়ী বোঝা গেছে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, যেটা দ্বারা আপনি ইংলিশে কথাবার্তা বলতে পারবেন, কোনো জিনিস লিখতে পারবেন, কেউ কথা বলে তার কথা শুনে উত্তর দিতে পারবেন, এবং কোনো একটা বই পড়লে বা কোনো একটা জিনিস পড়ার দরকার হলে রিডিং করে আপনি সেটা বুঝিয়ে আপনি নিজে বুঝতে পারবেন এবং অন্যদেরকে কি করতে পারবেন, আপনি বুঝাতে পারবেন। এই চারটা ক্যাটাগরি নিয়ে আইএলটিএস বিভক্ত। আমরা পরবর্তীতে আইএলটিএস নিয়ে অনেক কথাবার্তা বলবো এই সম্বন্ধে।
এখানে আমাদের সৌমিক স্যার অবশ্যই আছেন, আপনারা অবশ্যই দেখে নেবেন যে স্যারও আপনাদের অনেক গাইডলাইন দিবেন আইএলটিএস সম্পর্কে, যেহেতু এটা সম্পূর্ণ একটা আন্ডারস্ট্যান্ডিং ওভারভিউ ক্লাস, সো সেখানে আমরা অবশ্যই আপনাদের এটা নিয়ে ইন্ডিকেট করব। তারপর আসেন যে আইএলটিএস কত প্রকার বলতে পারেন। মানে আইএলটিএস আমরা সেই আদিম যুগ থেকে আইএলটিএস প্রধানত দুই প্রকার। সেটা 1991 যখন আইএলটিএস প্রথম স্টার্ট হয় তখন থেকেই এরকম আইএলটিএস এর ধারাটা চলে আসছে। প্রথম হচ্ছে যে জেনারেল আইএলটিএস, যেটাকে আমরা সংক্ষেপে জিটি বলে থাকি, এবং তারপর হচ্ছে একাডেমিক আইএলটিএস, যেটাকে মানে সংক্ষেপে আপনি এসি বলতে পারেন। এসি অবশ্যই এই এসি না, কারেন্টের এসি না, ঠিক আছে? এটা হচ্ছে একাডেমিক আইএলটিএস, ঠিক আছে? তাহলে জেনারেল আইএলটিএস কাদের জন্য, একাডেমিক আইএলটিএস কাদের জন্য একটু পরে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। তারপর আমরা যাই যে হাউ মেনি মডিউলস ফর একাডেমিক এবং জিটি, মানে কতটা মডিউল আছে একাডেমিক এবং জিটির জন্য। আমরা যদি একটু যাই তাহলে আমরা মডিউলস গুলো একটু দেখে নিই এখানে। যেমন আইএলটিএস এর মডিউল প্রধানত 4টা, ঠিক আছে? এবং এই 4টা কি কি? প্রথম হচ্ছে লিসেনিং মডিউল, তারপর হচ্ছে রিডিং মডিউল, তারপর হচ্ছে রাইটিং মডিউল, তারপর হচ্ছে স্পিকিং মডিউল। যেমন এখানে যে লিসেনিং মডিউলটা আছে, ঠিক আছে, আপনাকে এখানে লিসেনিং প্রথম পরীক্ষার হলে আপনি যখন যাবেন আইএলটিএস পরীক্ষায় তখন আপনাকে দেওয়া হবে লিসেনিং। তাহলে লিসেনিং এর সেকশনটা হচ্ছে নাম্বার 1। তারপর হচ্ছে আপনার পরীক্ষায় যেটা পরবর্তী সময়ে আপনার দিকে দেওয়া হবে কোয়েশ্চেন আনসার পেপার, সেটার নাম হচ্ছে রিডিং, সেটার নাম্বারিং হচ্ছে 2। এখন আসেন যে রাইটিং। রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে একটু প্লিজ আপনি সবাই আনমিউট করে রাখেন, সরি মিউট করে রাখেন, তাহলে আমি বাহিরের শব্দগুলো আসবে। তারপর হচ্ছে রাইটিং। রাইটিং এখানে প্রধানত হচ্ছে যে নাম্বার 3-তে পরীক্ষার হলে শেষ মুহূর্তে দেওয়া হয় রাইটিং। এবং এখানে আছে স্পিকিং। স্পিকিং সম্বন্ধে আমরা একটু বিস্তর আলোচনা করবো, এটা নিয়ে প্রত্যেকটা সেশন নিয়ে আমাদের বিস্তর আলোচনা আছে। স্পিকিংটা হচ্ছে যে একটু পরে নেওয়া হয়, ঠিক আছে? তাহলে আমরা মনে করলাম যে আইএলটিএস এর মডিউল হচ্ছে 4টা। এই 4টা আমাকে কি করতে হবে? শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং 4টার উপর আপনার কি থাকা লাগবে? দখল থাকা লাগবে। আপনি 4টা বিষয়ে এক্সপার্টাইজ হওয়া লাগবে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান। ওকে, আসুন যে আমরা এখন আমরা যে এই সেশনগুলো দেখলাম, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এগুলোর মাঝে আমরা প্রথমে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইটিং। লেটস টক অ্যাবাউট রাইটিং ফার্স্ট। আমরা রাইটিং নিয়ে একটু কথা বলবো যে আমাদের রাইটিং এ কি কি জিনিসগুলো আছে এবং কি কি কন্টেন্ট গুলো আছে, এবং আমাদের এই যে বিএপি আইএলটিএস প্রোগ্রামে আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করব, এবং আপনারা এই বিএপি আইএলটিএস প্রোগ্রাম করে কোন কোন জিনিসগুলো জানতে পারবেন, এবং যে আপনাদের অ্যাডভান্টেজ হবে সেই জিনিসগুলো আমরা বিস্তারিতভাবে ফুটিয়ে তুলবো আমাদের রেস্ট অফ দা কনভারসেশনে, ঠিক আছে? তাহলে আসুন যে এখন আমরা রাইটিং নিয়ে যদি আমি কথা বলি, তাহলে রাইটিং হচ্ছে মাত্র 2 প্রকার। আদিম যুগ থেকে এটা চলে আসছে, সেখানে মানে কোনো প্রকার বা এরকম কোনো কিছুই নেই। প্রথমটা হচ্ছে যে রাইটিং টেস্ট 1, এটা হচ্ছে পরীক্ষার হলে আপনাকে সময় দেওয়া হবে মাত্র 20 মিনিটস। তারপর হচ্ছে রাইটিং টেক্সট 2, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই, সেটার জন্য সময় দেওয়া হবে 40 মিনিটস। তাহলে অল টুগেদার কত মিনিট হলো? 60 মিনিটস। তাহলে দ্যাট মিনস দাঁড়ালো রাইটিং টেস্টের জন্য পরীক্ষার হলে আপনি সময় পাবেন 60 মিনিটস। দ্যাট মিনস অনলি 1 আওয়ার। 1 আওয়ার ভিতরে আপনি রাইটিং টেস্ট 1 পাবেন 20 মিনিট। 20 মিনিটের ভিতরেই মাস্ট বি আপনার লেখা শেষ করতে হবে যদি আপনি রাইটিং টাস্ক 2-তে ভালো নম্বর পেতে চান। তাহলে রাইটিং টাস্ক 2-তে হচ্ছে ফুল 40 মিনিটস আপনি ওয়েস্ট করবেন, ভালো করে সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। যদি লিখেন তাহলে আপনি অবশ্যই ভালো নাম্বার পাবেন। অবশ্য নাম্বারের ক্ষেত্রে এখন আমি কোনো কথা বলবো না, কারণ আজকে আমাদের নাম্বার বন্টনিং এরকম কোনো কিছু নয়। তারপরে আসুন যে আমরা রাইটিং টেস্ট 1 নিয়ে আমরা কথা বলবো। যেমন রাইটিং টেস্ট 1-এ আমরা প্রথমে কি আপনাদের শেখাবো, এবং কি মানে কোন কোন ধরনের জিনিসগুলো আপনারা পারবেন, এবং আমরা গ্রামার সহ কিভাবে জিনিসটা শিখাতে পারি সেই জিনিস সম্বন্ধে আমি আপনাদের একটা ছোট্ট ওভারভিউ দিচ্ছি। যেমন এখানে আসুন, যেমন প্রথম ক্লাসে, যেমন আগামীকাল যেহেতু আমাদের প্রথম ক্লাসটা শুরু হচ্ছে বিআইপি আইএলটিএস প্রোগ্রামের, তো সেই ক্লাসে আমরা কি নিয়ে শিখবো এখানে আমাদের অবশ্যই ক্লাস বেস করে দেওয়া আছে। আপনারা যারা অনলাইনে আছেন তাদের অবশ্যই আজকে রাত্রে এই রুটিনটা দিয়ে দেওয়া হবে লিংক সহ, ঠিক আছে? তাহলে ক্লাস 1, প্রথম ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ সম্বন্ধে জানবো। এটা হচ্ছে যে আইএলটিএস এর একটা কোর জিনিস, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ওভারভিউ।
এবং ইন্ট্রোডাকশন, ঠিক আছে। তারপর ক্লাস 2 তে আমরা আলোচনা করব গ্রামার এবং লাইন গ্রাফ নিয়ে, ওকে। এবং ক্লাস 3 তে আবার আমরা ডাবল লাইন, মাল্টিপল লাইন গ্রাফ এগুলা নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে যে এখানে লাইন গ্রাফ পরীক্ষায় বেশি আসে, সেজন্য আমরা লাইন গ্রাফের জন্য এখানে 2টা ক্লাস নিয়ে আসলাম। তারপর আমরা আলোচনা করব ক্লাস 4 এ বার চার্ট নিয়ে, ঠিক আছে। তাহলে বার চার্টের পরে ক্লাস 5 এ আমাদের গ্রামার প্লাস বার চার্ট নিয়ে আমরা আলোচনা করব। দেখেন যে প্রত্যেকটা ক্লাসে আমরা এখানে গ্রামার রাখছি, কারণ এই যে আমি যদি লাইন গ্রাফ বুঝাই, লাইন গ্রাফের মতো বার চার্ট অবশ্য নয়, একটু ভিন্ন আছে। বার চার্টের বদলে পাই চার্ট একদম ভিন্ন একটা, পাই চার্টের বদলে টেবিলটাও একটু ভিন্ন। প্রত্যেকটা জিনিস আপনাকে শিখতে হবে উইথ গ্রামার বেসড করে। এবং ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তারাই হচ্ছে যাদের শিখানো হবে এবং শিখানো অনুযায়ী রাইটিং দেখানো হবে, এবং সেই অনুযায়ী সে যদি বাসায় এই রাইটিং গুলা করে থাকে, এবং আমি যদি 2টা দেখাই, সে যদি আরো 8টা নিচ থেকে লিখতে পারে, তখনই সেই স্টুডেন্ট কি হয়ে যাবে, স্কিলফুল হয়ে যাবে। তখন তার ভিতরে কনফিডেন্স গ্রো আপ করবে। এবং যখন সে নিজে নিজে করবে না, ঠিক আছে, স্যারের উপর সবসময় নির্ভরশীল থাকবে, বা স্যার যেগুলা করালেন সেগুলোর উপরে সে সীমাবদ্ধ থাকবে, তখনই সে কি করতে পারবে না, তার স্কিলটা কখনো বাড়বে না, ঠিক আছে। এখন ক্লাস 8 এ আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে 2 ডিফারেন্ট চার্টস। এখানে 2টা বিভিন্ন ধরনের চার্ট পরীক্ষার হলে চলে আসবে। তো সেইগুলো চার্ট আপনি কিভাবে আপনি পরীক্ষার হলে লিখবেন, এবং কিভাবে আপনি লজিক্যালি লিখে বুঝবেন, এবং কনফিডেন্সের সাথে আপনি বলতে পারবেন যে না, আমি ভালো করে লিখে আসছি, আমি 7.5 পাবো, এইরকম ভাবে আমরা শিখাবো। তারপর হচ্ছে ক্লাস 9 এ ম্যাপ, এখানে গ্রামার শিখাবো আমরা। তারপর ক্লাস 10 10 নম্বর ক্লাস আমরা প্রসেস ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, এখানেও গ্রামার আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের সবাইকে আমরা অ্যালার্ট করা ভালো যে আমরা এখন কোর্স প্ল্যানটিকে অসংখ্যভাবে, বিশালভাবে আমরা আপডেট করে ফেলছি। এখন প্রত্যেকটা ক্লাস এরকম গ্রামার বেসড ক্লাস, তারপর হবে আমাদের মেইন ক্লাস। প্রথমে স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টের তাদের কনফিডেন্সের অভাবটাই হয় প্রধানত গ্রামার থেকে, অথচ তারা অনেকেই ভালোই গ্রামার জানে, কিন্তু যে গ্রামার গুলা আমাদের কেবলমাত্র আইএলটিএস এ হয়, সেই গ্রামার গুলাই আমি আপনাদের শিখাবো, ঠিক আছে। তাহলে আসুন এখন আমরা চলে যাব একটু সামনে চলে যাবার পর আমরা রাইটিং টেস্ট 1 নিয়ে কথা বললাম, এখন আমরা রাইটিং টেস্ট 2 নিয়ে কথা বলবো। এই যে 10টা ক্লাস আমরা নিব মাত্র 20 মিনিট সময় পরীক্ষার হলে কভার করার জন্য, 10টা ক্লাস, বুঝতে পারছেন। আর নাম্বারটা আমরা ক্লাসে বলে নিব যখন আমরা শুরু করব তখন। এখন যেহেতু আমরা বলতেছি না, তাই আমরা যাব এখন রাইটিং টেস্ট 2 তে। রাইটিং টেস্ট 2 তে আসুন। এখানে রাইটিং টেস্ট 2 হচ্ছে যে রাইটিং এর উপর আমরা টোটাল ক্লাস নিব 15টা, ঠিক আছে। 15টায় সময় যাবে, সবকিছুতে 20 দিন সময় যাবে 15টা ক্লাসের জন্য, মিডিলে 2-1 দিন বন্ধ দিয়ে, ঠিক আছে। ক্লাস নাম্বার 11 এ আমরা রাইটিং টেস্ট 2 শুরু করব। সেখানে আমরা শিখবো ইন্ট্রোডাকশন, সেখানে আমরা শিখবো ইন্ট্রোডাকশন, তারপর শিখবো বডি প্যারাগ্রাফস, তারপরে কনক্লুশন, তারপর মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে আমরা ক্লাস 11, একটা লং ক্লাস হবে এগুলোর উপর, ঠিক আছে। আপনাদের ধৈর্য ধরে প্রত্যেকটা ক্লাসে থাকতে হবে যদি আপনি সবকিছু স্টেপ বাই স্টেপ শিখতে চান। আর যদি অন্য মনস্ক থাকেন বা ক্লাস মিস দেন, তাহলে আপনি নিজেই পরবর্তী ক্লাসে আইসা অনেক কিছু পারবেন না, হোমওয়ার্কও করতে পারবেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসই থাকা হচ্ছে আপনার জন্য ভালো। তারপর আসুন যে এবং ক্লাস 12, এখানে ক্লাস 12 দেওয়া হয়নি। ক্লাস 12 এ আমরা শিখবো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে, সাথে শিখবো আমরা গ্রামার। তারপর আমরা শিখবো এগ্রি ডিসএগ্রি এসে, সাথে শিখবো আমরা গ্রামার। ডিসকাশন এসের সাথে আমরা অবশ্যই গ্রামার শিখবো, কারণ প্রত্যেকটা জিনিস আমাকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সটা লিখতে হয় রাইটিং টেস্ট 2, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রাইটিং টেস্ট 2 এর যে কমপ্লেক্স সেন্টেন্স আপনাকে কিভাবে তৈরি করতে হবে। যেমন আপনি যদি একটা প্যারাগ্রাফ লেখেন, এই প্যারাগ্রাফের আপনাকে মাত্র একটা আপনি লিখতে পারবেন সিম্পল সেন্টেন্সে, শুধু টপিক সেন্টেন্সটা। বাকি সব যতটা আপনি লাইন তৈরি করবেন, যতটা সেন্টেন্স তৈরি করবেন, ততটাই আপনার হতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। যদি আপনি রাইটিং এ ব্যান্ড 7, 7.5 পেতে চান, আমাদের র্যাঙ্কিং থাকবে যে আমরা ব্যান্ড 7, 7.5 এর কাজ করার মতো, ঠিক আছে। তারপর আমরা শিখবো ডিসকাশন এসে, গ্রামার আমি আলোচনা করলাম, প্রবলেম এবং সলিউশন এসে গুলা, গ্রামার গুলা অবশ্যই এখানে আমরা কি করে দিব, এখান থেকে শিখে নিব। প্রবলেম সলিউশনের জন্য সুন্দর সুন্দর গ্রামার আছে, যেটা আপনাদের শিখে দিলেই আপনি পারবেন নিজে নিজেই করতে। তারপর হচ্ছে 2 পার্ট কোয়েশ্চেনস, তারপর হচ্ছে একটা বোনাস ক্লাস নিব, আমরা সলিউশন ক্লাস নিব, যে এই যে এতদিন রাইটিং টেস্ট 1 এবং রাইটিং টেস্ট 2 আমরা করার পরে আমাদের অসংখ্য প্রবলেম থেকে যেতে পারে, ঠিক আছে। তো প্রবলেম থাকলে আমরা এগুলা কি করব, আমরা মানে এই সলিউশন ক্লাসে আইসা আমরা এগুলা সমাধান করার ট্রাই করব।
আর সেক্ষেত্রে আরেকটা জিনিস আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের বিআইপি আইএলটিএস প্রোগ্রামে হচ্ছে যে আমরা যে গ্রামার গুলো শিখেছি আপনাদের, এগুলো অবশ্যই আমরা আপনাদের মেইন ফাইলগুলো পাঠিয়ে দিব সব সময়। কিন্তু আপনার কাজ হচ্ছে যখন ক্লাস চলবে, সেই ক্লাস চলাকালীন সময়ে আপনি কি করতে হবে, আপনার নোট খাতা কলম বের করে লিখতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি না লিখেন, সবসময় মানে স্ক্রিনের দিকে চেয়ে থাকেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমাদের এই ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারেক্টিভ ক্লাস। প্রথম আমি শিখাবো, তারপর আপনাকে লিখতে দিব, আপনি মাস্ট বি করতেই হবে, ঠিক আছে? আর যদি আমি শিখাতেই যাই, সবসময় শিখাই আর আপনি তারপর দেখবেন যে লেজি হয়ে যাবেন, আপনি বাসায় বসে নিজে করতে যাবেন না। তাই আমাদের এই টোটাল 2 আওয়ার্সে আমরা একটা ইন্টারেক্টিভ ক্লাস, শিখানো প্র্যাকটিস। দ্যাট মিনস আমি জানতে চাইবো যে আপনি কতটুকু করতে পারলেন এখান থেকে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস? ওকে, আসেন এখন আমরা পরবর্তী সেশনে চলে যাব স্পিকিং সেশন সম্বন্ধে। আমাদের রাইটিং টাস্ক সম্পূর্ণ আমি বুঝলাম যে আমরা কিভাবে ক্লাস নিব এবং কিভাবে আপনাদের বোঝানো হবে এবং কিভাবে সম্পূর্ণ বিআইপি আইএলটিএস প্রোগ্রামে আপনাদের রাইটিং টাস্কগুলো শেখানো হবে। এখন আমরা স্পিকিং সেশনে যাওয়ার আগে আমাদের এখানে অবশ্যই আমাদের শ্রদ্ধেয় আমাদের টিচার মিস্টার শৌমিক স্যার আছেন। স্যার অবশ্যই আপনাদের স্পিকিং সেশন সম্বন্ধে অত্যন্ত আলোচনা করবেন। স্যার প্রথমে স্পিকিং সেশনটা সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া বলবেন, তারপর স্যার স্পিকিং এর প্রত্যেকটা পার্ট বুঝাবেন, তারপর স্যার হচ্ছে যে আপনাদের কিছু টিপস দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমি আসছি একটু পরে, স্যারের পরে আপনারা এখন স্যারের কথা শুনুন, ঠিক আছে? হ্যাঁ, শৌমিক স্যার। হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? আদাব স্যার। জি আদাব। জামিল ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? এই তো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাইলে কাইন্ডলি যারা জয়েন আছেন, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনারা একটু আপনাদের জুম অ্যাপে আপনাদের সাউন্ডটা কাইন্ডলি একটু মিউট করে দিবেন। আদারওয়াইজ সাউন্ডটা একটু নয়েজ আসতেছে, অন্যদের বুঝতে একটু অসুবিধা হবে। কাইন্ডলি আপনারা সবাই আপনাদের সাউন্ড অপশনটা একটু মিউট করে দেন। শুনতে পাচ্ছেন কি সবাই? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, আমি তো ক্লিয়ার শুনতে পারছি। মিস্টার মাসুম স্যারকে দেখতে পাচ্ছি, উনি হ্যাঁ বলেছেন শুনতে পারছেন, ঠিক আছে? স্যার আপনার একটা কথা বলি স্যার। জি জি বলেন। স্যার, সে আপনার কথাটা শোনা হয় না। আপনাকে যে একটা কথা বলছি ক্লাসে, যে কথাটা না বলার জন্য, এটা কতদিন যাবত শুনি না স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুনবেন। তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে, সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং নিয়ে। আমি সৌমিক দাস, হাসান সায়েলস একাডেমি থেকে। আপনারা সবাই জানেন যে আমাদের আইএলটিএস স্পিকিংটা, আইএলটিএস এর যে 4টা মডিউল রয়েছে, সেই 4টা মডিউলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মডিউল হচ্ছে স্পিকিং। আমরা অনেকেই রিডিং এ, রাইটিং এ এবং লিসেনিং এ টাইমটা একটু বেশি দিয়ে থাকি, বাট আমি যদি স্পিকিং এর দিকে একটু নজর দেই, আমার দেখা মতে অ্যাপ্রক্সিমেটলি 50 to 60% স্টুডেন্ট যারা মনে করেন যে আসলে স্পিকিংটা কিছু না, আমি স্পিকিং প্র্যাকটিস করা লাগবে না, আমি এমনিতেই স্পিকিং পেরে যাব, এবং আমার কোনো প্র্যাকটিস ছাড়াই আমি উইদাউট প্র্যাকটিস আই ক্যান গেট 6 or 6.5 ইফ আই সিট ফর দ্য এক্সাম। এরকম অনেকে এরকম মানে মন্তব্য করে থাকেন, বাট অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আপনি যদি প্র্যাকটিস না করেন স্পিকিংটা, এবং স্পিকিংটা যদি আপনি রিডিং, রাইটিং এবং লিসেনিং এর মতোই সমান গুরুত্ব না দেন, তাহলে আমরা কোনোভাবেই আমরা সম্ভব হব না, এবং এটা আমরা পসিবল না আমাদের পক্ষে বেসিক্যালি যে আমরা স্পিকিং এ একটা ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে আমরা এখন শুরু করা যাক। আমি স্পিকিং এর একটু বিস্তর আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। চলুন আমরা দেখে নেই স্পিকিং টেস্টটা কি এবং কি রকম হতে পারে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো স্পিকিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার স্পিকিং এক্সাম, আপনার মেইন এক্সাম যেটা আমরা বলে থাকি, যেমন আপনার রাইটিং, রিডিং এবং লিসেনিং, এই তিনটা কিন্তু একদিনে হয়ে থাকে। সো আপনার স্পিকিং এক্সামটা সেই মেইন এক্সাম থেকে 3 থেকে 4 দিন আগে হতে পারে, অথবা 2 থেকে 3 দিন বা 4 দিন পরেও হতে পারে, ঠিক আছে?
এটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনারা যাদের ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি যারা আপনাদের টেস্ট টেকার যারা টেস্ট যারা নেবেন ওনাদের উপরে ডিপেন্ড করে সেটা আপনাদেরকে আগে দিবেন নাকি পরে দিবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের টেস্ট ডেটটা বেসিক্যালি সিলেক্ট করা হয়। তারপর আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে আপনাদের মূলত 3টা পার্ট থাকে, ঠিক আছে? চলুন আমরা দেখে নেই আসলে স্পিকিং এর ক্ষেত্রে আমরা কোন কোন পার্ট গুলা আমাদের থাকে। সেটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং হচ্ছে পার্ট 3। আমরা হাসান সাহেলস একাডেমি থেকে স্পিকিং এর উপরে আপনাদের অনলাইন বেসড যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটাতে ইন টোটাল আমরা ক্লাস নিব 5টা। সেটার মধ্যে সমান গুরুত্বভাবে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3টা আমরা কভার করে দিব। ওকে, দেন লেটস টক অ্যাবাউট স্পিকিং পার্ট 1। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সেখানে দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে পার্ট 1 এ আপনারা বেসিক্যালি এক্সাম হলে বা আমরা যেরকম মক টেস্ট নিয়ে থাকি প্রত্যেকটা এক্সামে স্পিকিং এক্সামে পার্ট 1 দিয়ে শুরু করা হয় এবং পার্ট 1 এ আপনারা পাবেন 4 থেকে 5 মিনিট। দ্যাট মিন্স 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে আপনার টোটাল পার্ট 1টা আপনার সাথে ডিসকাশন করা হবে। পার্ট 1 এ বেসিক্যালি আমরা যে কোয়েশ্চেনগুলো ফেস করে থাকি সেগুলো অত্যন্ত বেসিক এবং জেনারেল বেসড কোয়েশ্চেন হয়ে থাকে। সেগুলোর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিছু টপিক এখানে উল্লেখ করা আছে, যেমন স্টাডি, ওয়ার্ক, হোমটাউন, চাইল্ডহুড, বার্থডেজ, আর্ট, কম্পিউটার্স, ডেইলি রুটিনস, ফুড, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, হবিস, মিউজিক, ইন্টারনেট, শপিং, স্পোর্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়েদার। এই টপিকগুলোর বাইরেও কিন্তু অনেক সময় বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, যেমন সায়েন্স, টেকনোলজি, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে, নেচার নিয়ে প্রশ্ন থাকতে পারে। সো বিষয়টা যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি আপনাদের পার্ট 1 এ বেসিক্যালি আপনার স্পিকিং এবিলিটিটা কি রকম এবং সেটাকে আমরা বলে থাকি বেসিক্যালি ওয়ার্ম আপ সেশন, ঠিক আছে? যেমন ডেভিড ওয়ার্নার বা যেমন ধরেন আমাদের দেশের সাকিব আল হাসান ওনারা যখন খেলতে যায় সেটার আগে কিন্তু একটা ওয়ার্ম আপ করে নেয়, ওয়ার্ম আপ সেশন বা প্র্যাকটিস সেশন। সো স্পিকিং পার্ট 1টা বেসিক্যালি এরকমই, আপনাকে খুবই জেনারেল কোয়েশ্চেন করা হবে এবং আপনি আনসারটা অত্যন্ত জেনারেল ওয়েতে দিতে হবে। আপনি সেটাকে বেশি লম্বা করার দরকার নেই বা বেশি পেঁচানোর দরকার নেই, আপনি সেটাকে অত্যন্ত শর্ট ওয়েতে শেষ করে দিবেন। 3 থেকে 4 সেন্টেন্সের ডিরেক্ট আনসার হলে আপনি সেটাকে হালকা এক্সপ্লেনেশন করে আপনি শেষ করে দিতে পারেন। ওকে, স্পিকিং পার্ট 1 শেষ করার পর আমাদেরকে যে টপিকটা যে পার্টটা আমাদের আসবে সেটা হচ্ছে স্পিকিং পার্ট 2। স্পিকিং পার্ট 2 তে বেসিক্যালি আমরা পেয়ে থাকি 3 থেকে 4 মিনিট সময়। 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে আমাদের স্পিকিং পার্ট 2টা কভার করতে হয়। স্পিকিং পার্ট 2 এর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এক্সামিনার আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। উনি আমাদের বলবেন যে আপনারা 1 মিনিট টাইম পাবেন প্রিপারেশনের জন্য এবং 1 মিনিট টাইম পাওয়ার পর সেটাকে আপনারা যে টপিকটা আপনাদের দেয়া হবে, যে কিউ কার্ড আমাদের বেসিক্যালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশগুলোতে আমরা বলে থাকি কিউ কার্ড, বাট ইন্টারন্যাশনালি সেটাকে বলা হয় থাকে টেস্ট কার্ড। যে কিউ কার্ড বা টেস্ট কার্ডটা আপনারা যেটা পাবেন সেটার জন্য প্রিপারেশনের জন্য 1 মিনিট অ্যাজ আই সেড আর্লিয়ার, তারপর আপনাকে ডেসক্রাইব করার জন্য আপনাকে 2 মিনিট টাইম দেয়া হবে। সো বেসিক্যালি আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি 2 মিনিট টাইমের ভিতরে আপনাকে প্রত্যেকটা জিনিস সিকোয়েন্সিয়ালি সিকোয়েন্স মেনটেইন করে আপনাকে বলতে হবে, 1 বাই 1 আপনাকে বলে যেতে হবে আপনি কি বোঝাতে চাচ্ছেন এবং প্রশ্নগুলোর আনসার সেই রকম আপনাদেরকে বলে দিতে হবে। এখন অনেক শিক্ষার্থী বা অনেক এক্সামিনে আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার আমি যদি 3টা প্রশ্নের আনসার দেই, 4 নাম্বারটা আনসার না করি বা একটা বা 2টা কোয়েশ্চেন যদি আমি ছেড়ে দিয়ে আসি তাহলে আমার স্পিকিং এক্সামের রেজাল্টের উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা, ঠিক আছে, কোনো প্রভাব পড়বে কিনা? সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি ফ্লুয়েন্সি রেখে এবং প্রত্যেকটা জিনিস যদি আপনি সুন্দরভাবে বর্ণনা করতে পারেন, সেই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন যদি আপনি না টাচ করেন সেটা ইটস নট এ বিগ ডিল, ঠিক আছে? এটা এত বড় এফেক্ট করবে না বা প্রভাব ফেলবে না আপনার স্কোরের উপরে। তারপর যে বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে অনেক স্টুডেন্ট আমাকে এটাও বলতে পারেন যে স্যার প্রিপারেশনের জন্য যদি আমি 1 মিনিট পাই এবং ডেসক্রাইব করার জন্য যদি 2 মিনিট পাই, তাহলে উপরে যে হেডলাইনটা দেওয়া আছে টাইম 3 থেকে 4 মিনিট, সেখানে কেন 4 মিনিট? সেটার আমি একটু এক্সপ্লেনেশন শর্ট করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে সাপোজ আপনি যদি কোনো প্রশ্ন টাচ করেন না বা কোনো প্রশ্ন আপনি যথাযথভাবে আপনি সাজিয়ে না বলতে পারেন, এমত অবস্থায় আপনার এক্সামিনার যিনি আপনার টেস্ট নেবেন তিনি আপনাকে ফলো আপ কোয়েশ্চেন করতে পারেন। ফলো আপ কোয়েশ্চেনটা হচ্ছে আপনার যে কিউ কার্ড থাকবে বা টেস্ট কার্ড থাকবে সেটার সাথে রিলেটেড 1টা বা 2টা কোয়েশ্চেন যদি সম্ভব হয় তাহলে এক্সামিনার আপনাকে করতে পারে, ঠিক আছে?
সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের পার্ট 2, এবং আরেকটা জিনিস আমি এড করে পার্ট 2 থেকে আমি বিদায় নিয়ে পার্ট 3 তে যাব। পার্ট 2 এর ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রিপারেশন টাইমের 1 মিনিট। কারণ সেই 1 মিনিট টাইমে আমাদের মাথা খুবই কুল রাখতে হবে এবং অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে প্র্যাকটিসটা করে, দ্যাট মিন্স আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে? 1 মিনিট টাইমের ক্ষেত্রে আপনারা কোনো সময় ঘাবড়াবেন না, কোনো সময় উত্তেজিত হবেন না, কোনো সময় আপনারা ফ্রাস্ট্রেটেড হবেন না, ঠিক আছে? যথাসম্ভব আপনারা মাথাটা ঠান্ডা রেখে আপনারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। কেননা আমি সেই কথাটা বলতে চাচ্ছি, আপনার সেই 1 মিনিটের প্রিপারেশনের উপরে ঠিক তার পরের স্টেপ আপনার ডেসক্রিপশন, আপনি যে টপিকটা ডেসক্রাইব করবেন সেই 2 মিনিট কিন্তু অবশ্যই নির্ভর করে। সো বি প্রিপেয়ার এন্ড ডোন্ট ফরগেট দ্যাট হোয়াট আই সেড। ওকে, তাহলে আমি এবার দেখে নেওয়া যাক পার্ট 3 তে আমাদের কি করা হয়ে থাকে এবং পার্ট 3 তে আমরা কি করা উচিত। দেখেন, পার্ট 3 তে আমরা যে প্রশ্নগুলা বেসিক্যালি ফেস করি বা পার্ট 3 তে আমাদেরকে যে প্রশ্নগুলা করা হয়ে থাকে সেটা হচ্ছে ডিসকাশন এবং লজিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে? আমরা বিভিন্ন সময় ক্লাসে বলে থাকি এবং ক্লাসে আমরা বলবো ইন ফিউচার, যেটা হচ্ছে যে পার্ট 3 তে আপনারা দুই টাইপের কোয়েশ্চেন ফেস করবেন, ডিসকাশন বেসড এবং লজিক্যাল, যেটা সেটা হচ্ছে অপিনিয়ন বেসড। আপনার অপিনিয়নটা আপনি জানাবেন প্রশ্নের আনসারের মাধ্যমে। এবং পার্ট 3 তে আপনারা টোটাল 4 থেকে 6টা কোয়েশ্চেন পাবেন। আপনারা মিনিমাম 4টা কোয়েশ্চেন ফেস করতে পারেন, অথবা এক্সামিনার আপনাকে চাইলে হাইয়েস্ট 6টা কোয়েশ্চেন আপনাকে আস্ক করতে পারেন যদি ওনার সময় থাকে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকবে। এবং পার্ট 3 তে ইন টোটাল আপনারা 4 থেকে 5 মিনিট সময় আপনার জন্য বরাদ্দ করা থাকবে। 4 থেকে 5 মিনিটের ভিতরে আপনার পার্ট 3টা কভার করবেন এক্সাম হলে আপনার এক্সামিনার। সো পার্ট 3 এর ক্ষেত্রে আপনাদের যে জিনিসগুলো মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে প্রশ্নগুলো আপনাকে করা হবে সেই প্রশ্নগুলা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং প্রশ্নগুলা ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রশ্নগুলোর প্রথমে ডিরেক্ট আনসার দিয়ে দিবেন, ডিরেক্ট আনসার দিয়ে তারপর আপনি ডিটেইলস এক্সপ্লেনেশনে যেতে পারেন। আপনাদের ক্লাসে আমরা সেই জিনিসগুলো বোঝাবো অ্যাকচুয়ালি কত টাইপের কোয়েশ্চেন গুলা থাকে এবং আনসার গুলা কিরকম ভাবে দিলে আপনি ব্যান্ড 7 অর ব্যান্ড 9 পর্যন্ত আনসার পেতে পারেন, এবং আপনার স্কোর কেন লোয়ার, আপনার স্কোর কেন 5, কেন 5.5, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের মূল মোটিভই হচ্ছে আপনাদের স্কোরটা ডেভেলপ করা, ঠিক আছে? আপনার স্কোরটা 5.5 থাকলে সেটাকে 6 অথবা 6.5 এ নিয়ে যাওয়া, সেই মোটিভ নিয়ে আমরা হাসান সাহেলস একাডেমি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবত, এবং আপনাদের অসংখ্য সাড়া পাচ্ছি এবং বিশ্বাস করি আমরা আগামী দিনগুলোতেও সেই সাড়াগুলো পাবো। এট লাস্ট আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করে আমি আমার স্পিকিং ডিসকাশন থেকে বেসিক্যালি আমি লিভ নিব। সেটা হচ্ছে যে আপনাদের যে মেইন স্পিকিং এক্সামটা হবে, স্পিকিং এক্সামের ক্ষেত্রে অনেক এক্সামিনি এবং অনেক স্টুডেন্ট আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন, যেমন স্যার আমি যদি আমার গ্রামারটা ভালো না হয় তাহলে আমি কত মার্ক পাবো? সাপোজ আমার লেক্সিক্যাল রিসোর্স, যেটা আমরা ভোকাবুলারি বলে থাকি, সেটা যদি ভালো না হয় আমি কত মার্ক পাবো? আবার অনেকে বলে থাকেন স্যার আমার যদি প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা যদি ভালো না হয় তাহলে আমি কত মার্ক পাবো বা আমার স্কোরটা কিরকম হবে? একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে যেভাবে জাজমেন্ট করা হবে, কমপ্লিট জাজমেন্ট প্রসেসটা কিন্তু 4টা ভাগে বিভক্ত। ফার্স্ট অফ অল প্রনাউন্সিয়েশন, আপনি কিভাবে উচ্চারণ করবেন সেই উচ্চারণের ভিত্তিতে আপনাকে মার্কিং করা হবে। একটা জিনিস মাথায় রাখবেন আপনারা উচ্চারণের ক্ষেত্রে, অনেক টিচার আপনাদেরকে অনেক কথা বলতে পারেন যে আপনি ব্রিটিশেই আপনাকে বলতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে হবে, আপনাকে বলতে হবে আমেরিকান অ্যাকসেন্টে। এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমি আবারও বলছি, ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্ট সেটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে আপনাকে ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করেই আপনাকে স্পিকিং এক্সামে কথা বলতে হবে বা আপনাকে স্পিকিং করতে হবে। একটা জিনিস প্লিজ বিয়ার ইন মাইন্ড, আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি যে কথাগুলো বলছেন, ঠিক আছে, সেই কথাগুলো যাতে ক্লিয়ারলি বোঝা যায়। যেমন আমি উঠে বললাম যে আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই, আমার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনার ক্লিয়ারেন্সের ব্যাপারটা এবং কথাটা যাতে ক্লিয়ার শোনা যায় সেই ব্যাপারটার দিকে একটু নজর রাখবেন। তারপর আমি সেকেন্ড যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, ঠিক আছে? আপনার কিউ কার্ড বা টেস্ট কার্ডের সাথে সমন্বিত ওয়ার্ডগুলা আপনি কতটুকু সুন্দরভাবে ব্যবহার করতে পারছেন এবং কতটুকু ওয়ার্ড আপনার জানা আছে, সেই জিনিসগুলো এক্সামিনার আপনার কাছ থেকে দেখবে এবং আপনাকে জাজ করবে সেই বিষয়ের উপর। নাম্বার 3 যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফ্লুয়েন্সি, ঠিক আছে? এখন অনেক স্টুডেন্ট আমাকে বলে থাকেন এবং বিভিন্ন সময় আমরা যে জিনিসটা ফেস করে থাকি
সেটা হচ্ছে যে স্যার আমি যদি একটু স্পিডে কথা বলি সেটাই কি ফ্লুয়েন্সি? আমি যদি একটু যেমন ধরেন ব্রিটিশ বা আমেরিকানের মতো, মানে কি বলবো, আপনারা যারা ট্রেনে ভ্রমণ করে থাকেন তারা বলতে পারবেন অ্যাকচুয়ালি পারাবত এক্সপ্রেস সম্পর্কে বা কালনী এক্সপ্রেস সম্পর্কে। সিলেট এবং ঢাকার সাথে অত্যন্ত মানে দ্রুতগামী দুইটা এক্সপ্রেস হচ্ছে পারাবত এবং কালনী এক্সপ্রেস। এখন আমি উঠে বললাম যে আই ওয়ান্ট টু ইট রাইস, ঠিক আছে, এরকম এটা মানে কিন্তু ফ্লুয়েন্সি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনি যদি বলেন যে আই ওয়ান্ট টু ইট রাইস, দ্যাট মিনস ইটস নট ফ্লুয়েন্সি। ওকে, ফ্লুয়েন্সি ব্যাপারটা হচ্ছে যে আপনি শুধুমাত্র স্পিডে কথা বললেই যে আপনার ফ্লুয়েন্সি প্রকাশ হবে বা প্রকাশিত হবে সেটা কিন্তু না। আপনি কতটুকু গুছিয়ে কথা বলতে পারছেন সেটার উপরে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা ডিপেন্ড করে। আপনি কতটুকু স্মার্টলি নিজেকে প্রেজেন্টেশন করছেন সেটার উপরে কিন্তু ফ্লুয়েন্সি ডিপেন্ড করে। এখন আমি যদি উঠে বলি আই ওয়ান্ট টু ইট রাইস, দ্যাট ইজ ফ্লুয়েন্সি। ওকে, সেটাই হচ্ছে ফ্লুয়েন্সি। কিন্তু আপনি যদি বলেন আই ওয়ান্ট টু ইট রাইস, এটা কিন্তু ফ্লুয়েন্সি না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এবং লাস্ট জাজমেন্টের যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি বা গ্রামার সেকশনটা, ঠিক আছে। অনেক স্টুডেন্ট এরকম ভাবে বলে থাকেন যে স্যার আমি তো গ্রামার, আমার সেন্টেন্স মেকিং হয় না বা আমার গ্রামারে খুবই সমস্যা, আমি কিভাবে ভালো স্কোর করতে পারবো? একটা জিনিস আপনারা একটু দেখবেন, সেটা হচ্ছে যে গ্রামারের ক্ষেত্রে আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে গ্রামার যদি আপনার ভুল হয়, ঠিক আছে, গ্রামারটা আপনার ভুল হচ্ছে কিন্তু আপনার ফ্লুয়েন্সি ভালো, আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো, তারপর হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন ভালো, এই তিনটা বিষয় আপনি ফুল এন্ড ফাইন, ঠিক আছে, আপনি খুব ফিট এন্ড ফাইন আপনি বলে যাচ্ছেন এই তিনটা বিষয়, বাট আপনার গ্রামারটা ভালো না। এই ক্ষেত্রে কিন্তু এক্সামিনার আপনাকে আপনার গ্রামার দেখে কিন্তু উনি দিতে পারবেন আপনার 5.5 বা 5, ঠিক আছে। আপনার বাকি তিনটা সেকশন যদি ভালো থাকে, আপনি যে কোনো একটাতে যদি একটু লোয়ার স্কোর থাকে বা আপনার যদি এতটা যদি আপনি কি বলবো আপনি যদি ফ্লুয়েন্ট না থাকেন তাহলে কিন্তু আপনার ভালো স্কোর করার সম্ভাবনা আছে। সো বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র একটা সেকশন নিয়ে আপনারা অরিড হবেন না, একটা সেকশন নিয়ে আপনারা অরিড হবেন না। আপনাদের মূল যে বিষয়টা হচ্ছে আপনারা চারটা সেকশনই সমান গুরুত্ব দিবেন, যে যার মাধ্যমে আপনারা ইজিলি স্পিকিং এ 7, 8, ইভেন 9 পেতে পারেন। Believe me, getting 7 or 7 plus in IELTS speaking, it's not a big deal. We proved it. We, the Hassan's IELTS team, we proved it again and again. আমাদের অনেক স্টুডেন্ট স্পিকিং এর মধ্যে 6.5, 7, 6 এরকম করে স্কোর পাচ্ছেন। সেই বিষয়টা হচ্ছে আমরা হাসান আইএলটিএস একাডেমি আপনাদের বিগত ক্লাসগুলোতে যেরকম ভাবে আমরা এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি, আপনারা অনলাইন ক্লাসগুলোতেও তার থেকে বেশি রিসোর্স দিয়ে এবং কিছুটা কোর্স প্ল্যানে আমরা ধারাবাহিক কোর্স প্ল্যান থেকে সরে গিয়ে একটু ডিফারেন্ট কিছু জিনিস নিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের যথাসম্ভব আপনাদেরকে শেখানোর, যথাসম্ভব আপনাদের সাথে আমাদের নলেজটা শেয়ার করার জন্য। অনেকে মনে করতে পারেন যে অনলাইন ক্লাস সেটাতে কতটুকু আমরা আবার রিসোর্স পাবো, অনলাইন ক্লাস সেটা কি লাইভ ক্লাসের থেকে ভালো হবে কিনা। ডেফিনেটলি বলবো আপনারা যারা জয়েন করেছেন এবং যারা এডমিশন নিয়েছেন আমাদের ভিআইপি আইএলটিএস প্রোগ্রাম এবং স্পোকেন ইংলিশ এন্ড গ্রামার কোর্সে, তারা জয়েন করেই দেখবেন এবং আপনাদের কোর্স শেষ হওয়ার পর তখন আপনারা আমাদেরকে এসে বলবেন যে আমরা কি শিখাতে পেরেছি এবং আপনারা কি শিখেছেন, ঠিক আছে। সো আশা করি আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো এবং আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম স্পিকিং এর, সেই জিনিসগুলো একটু মাথায় রেখে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করবেন এবং রিডিং, রাইটিং, লিসেনিং এর সাথে সাথে প্রতিদিন ডেইলি বেসিসে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 1 আওয়ার অথবা 40 মিনিট করে আপনি সময় দিবেন স্পিকিং এর উপরে, যাতে করে মেইন এক্সামে আপনার কোনো সমস্যা না হয় এবং আপনি ইজিলি স্পিকিং এ একটা বেস্ট স্কোর করতে পারেন। বিলিভ মি, আপনার একমাত্র স্পিকিং এর স্কোরে যদি আপনার 6.5 অথবা 7 থাকে, বাকিগুলোতে যদি 6ও থাকে এবং একটু যদি লোয়ার থাকে, আপনার স্পিকিং এক্সামটা আপনার ওভারঅল স্কোরটাকে কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসতে পারে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের ক্লাসে রিসোর্স গুলা দেওয়ার আপনাদের সাথে। তারপরেও যদি ফার্দার কোনো কোয়েশ্চেন বা প্রবলেম থাকে অবভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজে অথবা আমাদের গ্রুপের সাথে কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো দ্যাটস অল অ্যাবাউট স্পিকিং, বাই ফর নাও। আমরা আবার হাসান স্যারের কাছে চলে যাচ্ছি, আমরা বাকি মডিউলগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। স্টে সেফ এন্ড স্টে গুড এন্ড সাপোর্ট আস। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে স্পিকিং ফুল মডিউলটা আমাদের ওভারভিউ দেওয়ার চেষ্টা করছেন এবং হোপফুলি স্টুডেন্টরা এখান থেকে দে আর গেটিং সো মেনি থিংস ফ্রম ইয়োর কনভারসেশন। সো
Thank you very much, sir, for your kind conversation. Okay, dear students, now we are going to another section. So what's the section for? So have a closer look. Maybe this section is for listening section. Okay, so IELTS এর অত্যন্ত প্রধান আরেকটা যে ইয়েটা হচ্ছে মডিউলটা হচ্ছে সেটা হচ্ছে যে তার লিসেনিং সেকশন। আর লিসেনিং সেকশনের প্রধান যে জিনিস সেই জিনিসটা হচ্ছে যে আমাদের একটু দাঁড়াতে হবে যে হ্যাঁ, লিসেনিং এর সম্বন্ধে আমরা একটু ভালো করে জেনে নিই যে আমাদের পরীক্ষায় লিসেনিংটা কেমন হয় অ্যাকচুয়ালি। তার আগে আমি একটু কথা বলে নিই আপনাদের লিসেনিং সম্বন্ধে। আমরা স্টুডেন্টের কাছ থেকে এই পর্যন্ত যে জিনিসগুলো পেয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে বর্তমানে স্টুডেন্ট পরীক্ষার হলে লিসেনিং এ একটু কম মার্কিং পায়। তো সেক্ষেত্রে কি হয় লিসেনিং এর জন্য, যে বেশিরভাগ স্টুডেন্টরা আইএলটিএস এর যখন প্রথম আসে তখন তার কাছে লিসেনিংটা একটু ট্রিকি মনে হয়, কিন্তু এক মাস চলে যাবার পর তার কাছে লিসেনিংটা খুবই ইজি মনে হয়। তখন দেখা যায় যে সে লিসেনিং করতেছে কেমব্রিজ বই থেকে এবং তার অনেকগুলা হয়ে যাচ্ছে এবং সময় কম, সাথে সাথে অনেকগুলা টাইমও কি হচ্ছে তার সেভ হচ্ছে। তো আমাদের এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? আইএলটিএস এর মেইন পরীক্ষায় তারা লিসেনিং গুলা মাঝে মাঝে খুব স্পিডে দেয় এবং মাঝে মাঝে এটা মিডিয়াম রেঞ্জে রাখে, ঠিক আছে? তো আমাদের এই জিনিসগুলা মাথায় রেখে আমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা বাড়াতে হবে। অনেক স্টুডেন্ট আছে সে সবসময় প্র্যাকটিস করতেই থাকে, মানে টেস্ট আফটার টেস্ট দে আর টেকেন, বাট দে ডোন্ট অ্যাকচুয়ালি ইমপ্রুভ দেয়ার ওভারঅল নলেজ অর ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং ইন লিসেনিং পাওয়ার, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যখনই যেই লিসেনিং করবেন না কেন, অরিজিনাল যে কথাটা বলতেছে আপনার কানটা একটু কি করতে হবে, খোলা রাখতে হবে। খোলা রেখে আপনাকে বুঝতে হবে যে ওই ইংলিশ বা যিনি কনভারসেশন করছেন উনি কি বলছেন এবং আপনি কি জিনিসটা ধরতে পেরে কিওয়ার্ডস ধরে আপনি কি আপনার সঠিক উত্তরটি বসাইতে পারতেছেন। সেটা হচ্ছে লিসেনিং এর মেইন মূল মন্ত্র, ঠিক আছে? তাহলে লিসেনিং সম্বন্ধে আমরা একটু ভালো করে জেনে নিই যে লিসেনিং এ আমাদের কি কি আছে বা না আছে। যেমন লিসেনিং এ অ্যাপ্রক্সিমেটলি টোটাল টাইমটা হচ্ছে 40 মিনিটস। মানে 40 মিনিটস বলতে কিভাবে, আমি 40 মিনিটসটা একটু পরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে 40 মিনিটস দেওয়া হয়। এখানে 40 মিনিটস টাইমের মধ্যে ট্রান্সফারিং অ্যান্সারটা আপনার একটা আনসার পেপার দেওয়া হবে। সেই আনসার পেপারে আপনি যখন কোয়েশ্চেন গুলার অ্যান্সার ট্রান্সফার করবেন তখনকার সময় দেওয়া হয় 10 মিনিট টাইম, অনলি 10 মিনিটস, ঠিক আছে? টোটাল কোয়েশ্চেন থাকে পরীক্ষায় 40, মানে 40 কোয়েশ্চেন্স ইউ আর গেটিং দেয়ার, এবং টোটাল পার্টস থাকে 4। আগে এই যে টোটাল পার্ট জিনিসটা আমি যেটা এখন আপনাদের সামনে নিয়ে আসছি সেটা সম্বন্ধে একটু বলতে হয়, কারণ আগে লিসেনিং পরীক্ষায় আগে সেকশন বলা হতো এই পার্টসটাকে। বর্তমানে পার্ট সেকশনটাকে উঠিয়ে নিয়ে এটাকে পার্টস বলে দেওয়া হয়েছে। আরেকটা লিটল চেঞ্জ লিসেনিং পরীক্ষায় আনা হয়েছে, যেগুলো আমরা আমাদের ক্লাস টাইমে আমরা আলোচনা করে নেব যে চেঞ্জটা কি অ্যাকচুয়ালি। এটা একটা মাইনর চেঞ্জ, ঠিক আছে? তারপর এভরি পার্ট কন্টেইনস অনলি 10 কোয়েশ্চেন্স। হ্যাঁ, 4টা পার্টে 10টা করে কোয়েশ্চেন থাকবে, তার মানে 4 × 40। এই 40টা কোয়েশ্চেন আপনি কোথায় পাবেন? লিসেনিং টেস্টে গিয়ে পাবেন। এবং সবচেয়ে ভালো কথা, এই 40টা কোয়েশ্চেন জন্য 40 মার্ক এবং প্রত্যেকটা মার্ক 1 নাম্বার করে ডিজার্ভ করে। অনেকে আছে লিসেনিং পরীক্ষায় সে কি করবে দিবে, কিন্তু হঠাৎ করে খুব তাড়াতাড়ি বলে যাওয়ার কারণে স্পিকারের কথাটা স্টুডেন্ট ধরতে পারে নাই, তারপর সে পরীক্ষার হলে এটা ব্ল্যাঙ্ক রেখে চলে আসে, যে জিনিসটা মোটেই করা যাবে না। কারণ লিসেনিং টেস্টে হচ্ছে যে আপনি গ্যাস করে হলেও আপনার আনসারটা কি আপনি লিসেনিং এ লিখে আসতে হবে আপনার আনসার পেপারে যখন আপনি ট্রান্সফার করবেন। কারণ গ্যাস আনসার যদি হয়ে গেলেই আপনার কি হবে, 1 মার্ক আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি ব্ল্যাঙ্ক রাখেন তাহলে তো ওটা কেটেই যাচ্ছে, আর যদি গেস করে দেন যদি হয়ে যায় তাহলে নাম্বার 1 পাচ্ছেন। তাহলে কোনোভাবেই আপনি কি রাখবেন না, কোনো আনসার ব্ল্যাঙ্ক রাখা যাবে না। সবগুলো আনসার যতটা পারেন গেস করে হলো এটা কি করতে হবে, 40টার মধ্যে যতটা আপনি গেস করে দিবেন দিতেই হবে আপনাকে, কোনো আনসার খালি রাখতে হবে না। এটা বারবার আমি বলছি আপনাদের। তারপর আসেন যে স্কোর এভালুয়েট কিভাবে করা হয়। এটা হচ্ছে ব্যান্ড সিস্টেম আইএলটিএস এর স্কোর, যেমন কেউ ব্যান্ড 6 পায়, 7 পায়, 8 পায়, 9 পায়। এইরকম স্কোরিং সিস্টেমটা আমরা ক্লাসে বসে ব্যান্ড স্কোরিং সিস্টেমটা যে আপনার যদি 30টা কারেক্ট হয় 40টার ভেতরে তাহলে আপনি 7 স্কোর পাবেন, ঠিক আছে? তাহলে এই ব্যান্ড সিস্টেমটা আমরা যখন লিসেনিং সেকশন আমরা ক্লাসে করব তখন আপনাদের এই চার্টটা দিয়ে দিব, আপনারা জেনে যাবেন এখান থেকে, ঠিক আছে? তারপর আসেন যে লিসেনিং এ আমরা টাইপস গুলা আমরা জেনে নেই যে কতটা টাইপস অ্যাকচুয়ালি লিসেনিং এ আছে।
টোটাল ক্লাস হচ্ছে আমরা লিসেনিং এর উপর নিব, কারণ তার আগে শ্রমিক স্যার বুঝাইছিলেন যে আমরা স্পিকিং এর উপর কয়টা ক্লাস নিব। স্পিকিং এর উপর আমাদের টোটাল 5টা ক্লাস, আর লিসেনিং এর উপর আমরা টোটাল 5টা ক্লাস নিব। কি কি ক্লাসগুলো আমরা একটু চোখ মিলিয়ে নিই। যেমন প্রথম ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে একটা জিনিস না বললেই নয়, কারণ স্টুডেন্ট এই টোটাল লিসেনিং টাইপস এর মধ্যে এই সেশনটাকে খুব বেশি তারা ভয় পায়। দে আর গেটিং ট্রাবল অন দিস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ওকে, সো এটার জন্য অবশ্যই আপনি কি করবেন না, ভয় পাবেন না। আমরা আপনাদের একটার পর একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করাবো ক্লাসে, এবং বুঝিয়ে দিব যে কিভাবে আনসার গুলা ধরতে হয়, এবং আমাদের অনেক মেথডস এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব, এবং ওই অনুযায়ী আমরা কাজ করব। ইনশাল্লাহ দেখবেন যে আপনি আগের চাইতে ম্যানুয়াল আপনি যেভাবে আগে করতেন সেটা চাইতে এখন অনেক ইজি ফিল হবে, আপনি অনেক কনফিডেন্স পাবেন। আবার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অনেক সময় স্টুডেন্টের কাছে এরকম ভাবে তাদের কাছে কি লাগতে পারে, কঠিন লাগতে পারে, কারণ মাল্টিপল চয়েস কোনো সময় যে 4টা যে চয়েস দেওয়া হয় 4টাই কোনো সময় তাদের কাছে আনসার মনে হয়। ঠিক আছে, তখন সে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, ডিলেম্মার মধ্যে পড়ে যায়, কোনটা রাখবে কোনটা আনসার দিবে। আর তখনই দেখা যায় যে এই ডিলেম্মার উভয় সংকটের পড়ার মধ্যে সে চুজ করতে পারে না কোনটা দিবে, তারপর মিসিং করে ফেলে। তারপর দেখা যায় যে পরের কোয়েশ্চেনটা সে মিসিং করে ফেলছে এইরকম উভয় সংকটে থাকার কারণে। তাই আমাদের কি করা লাগবে, এই জিনিসগুলো থেকে কিভাবে আমরা বাঁচবো এবং এই জিনিসগুলো কিভাবে রিমুভ করব, সেইগুলা জিনিস নিয়ে মাল্টিপল চয়েসের উপর বিস্তর একটা ক্লাস আমরা আলোচনায় নিয়ে আসবো। তারপর নাম্বার 2, যেটা ক্লাস 2 তে আমরা আলোচনা করব, ম্যাচিংটা হচ্ছে আইএলটিএস এর আরেকটা জিনিস। ম্যাচিং গুলো এখন যে আইএলটিএস বর্তমানে যে আপডেট আইএলটিএস আসছে সেখানে মাল্টিপল চয়েস এবং ম্যাচিং কোয়েশ্চেন গুলো বেশি দিয়ে থাকেন। ঠিক আছে, তো ম্যাচিং গুলাও মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতো আমরা এভাবে শিখাবো, এবং মেথড এবং টিপস গুলাও সেম মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য। তারপর ক্লাস 3 তে আমরা যেটা শিখবো সেটা দেখেন যে প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম, লেবেলিং। এগুলা ম্যাপ পরীক্ষায় আসে, বর্তমানে খুব কম আসে, আগের মতো এটুকু আসে না। যেমন যখন 2010, 11 এবং 12, 13 পর্যন্ত ইভেন যে স্টুডেন্ট গুলা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় দেখা যেত আইএলটিএস এর ম্যাপ আসতো, কিন্তু বর্তমানে এই জিনিসটা তারা অনেকাংশে কমিয়ে ফেলেছে, বিকজ এই ম্যাপের বদলে তারা এখন ম্যাচিং দিয়ে দিচ্ছে বেশিরভাগ সময়, অথবা চয়েসেবল মাল্টিপল সিলেকশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ডায়াগ্রাম, লেবেলিং। সো আমাদের যে কোনো আসুক না কেন আমরা সবগুলা শিখবো, এবং শিখে অবশ্যই পরীক্ষায় কি করব, আনসারিং করব। তারপর আসেন যে ক্লাস 4 এ আমরা কি নিয়ে আলোচনা করব। ক্লাস 4 এ আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে যে ক্লাস 4 মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সেকশন 1 এবং সেকশন 4 এ এবং সেকশন 3 এর মাত্র 4টা কোয়েশ্চেন এইরকম সামারি কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন গুলো চলে আসে। তাই এখানে দেখা যাচ্ছে যে ফর্ম, নোট, টেবল, ফ্লো চার্ট, সামারি, সেন্টেন্স কমপ্লিশন, এই জিনিসগুলো আমরা কি করব আপনাদের এখানে শিখাবো উইথ মেথডস এবং টিপস সহকারে, এবং কিভাবে আনসার বুঝতে হয়, আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা কিভাবে বাড়িয়ে দিতে হয় সেটা আমরা আপনাদের দিয়ে অসংখ্য প্র্যাকটিস করবো, যাতে আপনার লিসেনিং এর পাওয়ারটা বেড়ে যায়। তারপর আসেন যে ক্লাস নাম্বার 5 এ আমরা যেটা শিখবো শর্ট আনসার কোয়েশ্চেন। এটা পরীক্ষায় এখন বর্তমানে আসে, তবে খুব কম আসে। ঠিক আছে, যেগুলো আসে যেমন এই যে ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 4, এই ক্লাসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলো সবসময় আপনি আমাদের লিসেনিং পরীক্ষায় আসে। তবে আমাদের সব টাইপস গুলো সম্বন্ধেই জানা লাগবে, যেহেতু আমরা বিপিএলস প্রোগ্রামে সবাই আছি, সো আমাদের সব জিনিস সম্বন্ধে আইডিয়া, ধারণা এবং বিস্তর ধারণা থাকা লাগবে। যে মাল্টিপল চয়েসে আমি সময় বেশি দিই আর প্ল্যান, ম্যাপে, ডায়াগ্রাম, লেবেলিং বা শর্ট আনসার কোয়েশ্চেন আর প্র্যাকটিসই করি না, এরকম হওয়া যাবে না। ঠিক আছে, বরং আমরা ওইগুলোও বেশি করবো, ওইগুলোর পাশাপাশি ওইগুলোও করবো। ঠিক আছে, সো দ্যাটস ফর এভরিথিং ফর লিসেনিং টাইপস। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই মুহূর্তে আমাদের লিসেনিং টাইপ সম্বন্ধে আপনাদের বুঝালাম যে কিভাবে আপনারা লিসেনিং টাইপস গুলো, আমরা কোন কোন জিনিসগুলো আমাদের ভিআইপি আইএলটিএস অনলাইনে শিখবো, এবং আপনারা এখান থেকে কি কি শিখতে পারবেন। এখন যদি আমরা একটু সামনের দিকে চাই, আমরা অবশ্যই সেখানে গিয়ে পাবো রিডিং সেশন। রিডিং সেশন হচ্ছে যে আইএলটিএস এর আরেকটা প্রধান একটা মডিউল, যেখানে অনেক সিনোনিমের খেলা আছে, এখানে অনেক ভোকাবুলারির থাকে, যেটা ভোকাবুলারি গুলো আমাদের বাড়িয়ে দিতে হবে, এবং আপনার ইন্টেলিজেন্স ক্ষমতা একটু বাড়াতে হবে, যে কিভাবে আপনি আপনার মাথাকে মেলে ধরবেন। ঠিক আছে, মেলে ধরার মানে হচ্ছে যে আপনি একটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে, যে জিনিসটা এখানে কি বলছে আর আমাকে পাশে গিয়ে কি বুঝতে হবে, মানে কি দেখতে হবে, কোন জিনিস শনাক্ত করতে হবে, সেই জিনিসটা আপনার টোটাল একটা মাইন্ডসেট গঠন করা লাগবে রিডিং টেস্টের জন্য। এবং আমি আমার স্টুডেন্টদের সব সময় এটা আমি অ্যাডভাইস করে থাকি যে আইএলটিএস রিডিং টেস্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভোকাবুলারি টেস্ট। ঠিক আছে, এখানে যদি আপনি সিনোনিম জানেন এবং অ্যান্টোনিম জানেন, তাহলে দেখবেন যে আইএলটিএস রিডিং টেস্টটা আপনার জন্য কি না, কোনো একটা ম্যাটারই না, আপনি ফটাফট কি করছেন, আনসার ধরেই আনসার শেষ করে ফেলতেছেন। ইভেন দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তাদের রিডিং টেস্টটা 10 মিনিট আগেই শেষ হয়ে যায়। কারণটা কি,
তারা একটা জিনিস যখন রিডিং করে তখন বুঝতে পারে যে এই রিডিং এর মেইন সামারিটা কি। এবং আমাদের থ্রু আউট দ্য কোর্সে এই যে 15টা ক্লাস আমরা রিডিং এর উপর নিব, এই 15টা কোর্সে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে আপনার বুদ্ধি বাড়িয়ে সামারি কিভাবে ক্রিয়েট করে আপনার মাথায় রাখতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই জিনিসটা আমি আপনাদের শিখাবো। সেই সাথে দেখছে প্রত্যেকটা টাইপের মেথড, টিপস এবং প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ঠিক আছে, রিডিং এর একমাত্র একটাই জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রথমে আপনি মেথড এবং টিপ সম্বন্ধে জানতে হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থাকতে হবে, আপনি কিভাবে শনাক্ত করবেন, কিভাবে কিওয়ার্ডস ধরবেন এবং কিভাবে সিনোনিম মিলাবেন, অ্যান্টোনিম মিলাবেন, এই জিনিসগুলো আপনার থাকতে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনার জন্য রিডিং কোনো ব্যাপারই না, আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধে কনফিডেন্সের সাথে আনসার করতে পারতেছেন। ঠিক আছে, আমরা যাই যে রিডিং সম্বন্ধে একটা ওভারভিউ। আমরা জানি যে রিডিং কত মিনিট থাকে। রিডিং এর টোটাল টাইমটা হচ্ছে 60 মিনিটস। ঠিক আছে, 60 মিনিটস আই মিন 1 আওয়ার মেইন পরীক্ষায়। যেমন টোটাল কোয়েশ্চেন থাকবে 40, এটা লিসেনিং এর মতো। টোটাল পাসেজ থাকবে 3টি, এটা একটু পরে আমি বলবো যে পাসেজ কিভাবে 1 2 3 থাকে। এরপরে দেখেন যে এখানে নট ট্রান্সফারিং টাইম, এখানে কোনো ধরনের ট্রান্সফারের জন্য কোনো টাইম দেওয়া হয় না। যারা প্রথমে আইটিএসে আসেন তাদের অবশ্যই এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় যে ট্রান্সফারিং টাইম আমাকে লিসেনিং এ দেওয়া হলো, ওখানে তো আমরা দেখলাম যে লিসেনিং এ যে 10 মিনিট টাইম দেওয়া হয় আমাদের ট্রান্সফার করার জন্য, কিন্তু এখানে এসে আমরা কি পাচ্ছি না, কোনো টাইম দেওয়া হবে না। এই 40টার জন্য আপনাকে 1 ঘন্টাই দেওয়া হবে। ঠিক আছে, এই 1 ঘন্টা সময়ের ভিতরে আপনার আনসার যে পেপার দেওয়া হবে আপনাকে, ওই আনসার পেপারে কি করা লাগবে, আপনাকে তোলা লাগবে। ঠিক আছে, তারপর স্কোর এভালুয়েট সেম। আমাদের আইএলটিএস বলতেই স্কোর সিস্টেম হচ্ছে ব্যান্ড স্কোরের সিস্টেম, 1 to 9 এর মতো আপনি যত পাবেন তার মধ্যে, যেমন আপনি যদি 7 পান তাহলে 7 স্কোর, যেমন 7.5 পালে 7.5 দেওয়া হবে, এটাই হচ্ছে আপনার স্কোর। তারপর আসেন যে রিডিং টেস্ট সম্বন্ধে আমরা আরেকটু বিস্তর ধারণা লাভ করি যে রিডিং সেকশনটা কিভাবে। রিডিং সেকশনটা হচ্ছে 3টা সেকশনে বিভক্ত থাকবে। প্রত্যেকটা সেকশনের টাইম আপনি ওয়েস্ট করতে পারবেন 20 মিনিটস পার সেকশন। ঠিক আছে, এবং এই 20 মিনিটস পার সেকশনের মধ্যে আমরা দেখবো যে এখানে আগেই আমি বলছি যে 40 কোয়েশ্চেন্স ইন টোটাল, মানে টোটাল 40 কোয়েশ্চেন থাকবে। এবং প্রত্যেকটা সেশনে পার সেকশনে কয়টা করে কোয়েশ্চেন থাকতে পারে, যেমন 11 থেকে 14টা কোয়েশ্চেন থাকতে পারে পার সেকশনে। যেমন রিডিং প্যাসেজ 1 আপনি পাইলেন, ঠিক আছে, এখানে প্রধানত 1 থেকে 13 পর্যন্ত থাকে রিডিং প্যাসেজ 1 এ, খেয়াল করুন। তারপর রিডিং প্যাসেজ 2 যখন দেওয়া হবে, মানে ওই 1 ঘন্টা সময়ের ভিতরে আপনার রিডিং এ থাকবে আর কি, সেখানে রিডিং প্যাসেজ 2 তে আপনার পাবেন আপনি কি 14 থেকে, এখানে দেওয়া হয় মনে হয় আই মিন 40। ঠিক আছে, তারপর হচ্ছে যে রিডিং প্যাসেজ 3, সেখানে হচ্ছে যে রিডিং প্যাসেজ 3 তে গিয়ে আপনাকে সেম 20 মিনিটস দেওয়া হবে, সেখানে বাকি 41 থেকে সরি আমি এখানে ভুল বলছি। রিডিং প্যাসেজ 2 তে কোয়েশ্চেন থাকবে 14 থেকে 26, আর রিডিং প্যাসেজ 3 তে কোয়েশ্চেন থাকবে 27 থেকে 40, এই টোটাল 40টা কোয়েশ্চেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি 60 মানে মিনিটসে, ওইখানে 1 আওয়ারের। তাহলে আমরা জানলাম যে কতটা কোয়েশ্চেন থাকবে আমাদের। এখানে আমি ছোট্ট একটা টিপস নিয়ে আসছি, এটা অত্যন্ত ভালো একটা টিপস, যারা একটু আমরা পরে বুঝাবো, এটা আমাদের থ্রু আউট দ্য ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে। যেমন কোয়েশ্চেন্স আর ইউজুয়ালি ইন টেক্সট অর্ডার বাট নট অলওয়েজ ফর ম্যাচিং প্যারাগ্রাফ কন্টেন্টস অর হেডিংস অর লেভেলিং টাস্কস। ঠিক আছে, এইটা আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করবো যে এই জিনিসগুলা কি অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে। তারপরে আমরা যাই যেমন এখানে জেনারেল ট্রেনিং এ, আপনারা একটু লক্ষ্য করেন, যেমন এখানে যারা আমাদের জেনারেল ট্রেনিং এ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেমন জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে রিডিংটা একটু ভিন্ন। জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস ভিন্ন, সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1টা, আর বাকি সব কিছু হচ্ছে একাডেমিকের মতো একদম সেম। দ্যাট মিনস হচ্ছে জেনারেল যারা দিবেন পরীক্ষা তারা রাইটিং টাস্ক 1 এ কোনো ভিজুয়াল গ্রাফ পাবেন না, তারা কি পাবেন, তারা পাবেন হচ্ছে গিয়ে একটা লেটার। রাইটিং টেস্ট 2 আবার সিমিলার সেম ফর একাডেমিক এন্ড ফর জেনারেল ট্রেনিং। তারপর আসেন যে রিডিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে আপনারা কি, রিডিং এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন একটা কোয়েশ্চেন থাকবে একাডেমিকের জন্য, এবং জেনারেল ট্রেনিং এ যারা দিবেন তাদের অপেক্ষাকৃত একটু ইজি টাইপের থাকে রিডিংটা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে লিসেনিং একদম সেম একাডেমিকের মতো, তারপর হচ্ছে গিয়ে স্পিকিং একদম সেম, আপনাকে যেভাবে একাডেমিক যিনি যেভাবে পরীক্ষা দিবেন স্পিকিং, ঠিক সেম জেনারেল ট্রেনিং যারা দিবেন তারাও ঠিক সেম কোয়েশ্চেন রিসিভ করবেন ফ্রম এক্সামিনার। ঠিক আছে, তারপর আসেন যে জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আমি এখানে বুঝেছি যেমন সেকশন কিভাবে থাকবে, সেকশন 1 2 to 4 টেক্সট, তারপর সেকশন 2 তে থাকবে 2টা টেক্সটের কোয়েশ্চেন থাকবে, তারপর সেকশন 3 তে থাকবে একটা টেক্সট, মানে 1 টেক্সট থাকবে। ঠিক আছে, এই হচ্ছে যে জেনারেল ট্রেনিং এর টোটাল ওভারভিউ ফর রিডিং। এখন আমরা একটু সামনে গিয়ে আমরা একটু জানবো যে
আমাদের রিডিং টেস্টের টাইপস গুলা সম্বন্ধে। রিডিং টেস্টের টাইপস গুলা একটু বেশি আছে এবং পরীক্ষায় তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দিয়ে থাকে। এটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য, যে তারা রিডিং ক্যাপাবিলিটি কিরকম বা তারা কিরকম ওয়ার্ড গুলা ধরে নিতে পারে, ঠিক সেটাই। ঠিক আছে, এখন আমরা যাই এখানে যে রিডিং টাইপ সম্বন্ধে একটু আলোচনা করি আমরা। এখানে দেখেন যে দেয়ার আর অলমোস্ট 11 টাইপস ইন আইএলটিএস রিডিং। আইএলটিএস রিডিং এ কিন্তু প্রায় 11টার মধ্যে টাইপস আছে, অনেকগুলা টাইপস, তাই না? রাইটিং এর মতো রিডিং এ অনেকগুলা টাইপস আছে। তাহলে দ্যাট ডাজ নট ম্যাটার, কারণ আমরা প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করব আমাদের বিআইপি প্রোগ্রামে, এবং প্রত্যেকটা টাইপের মেথডস এবং টিপস থাকবে, এবং প্রত্যেকটা টাইপের ভোকাবুলারি থাকবে, এবং কিভাবে ধরতে হয়, পরীক্ষার হলে কিভাবে আনসার করতে হয় সেটা অবশ্যই আমরা আলোচনা করব। যেমন নাম্বার 1, ক্লাস 1 এ আমরা কি কি নিয়ে আলোচনা করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাই। ক্লাস 1 এ আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে আলোচনা করব। তারপর ক্লাস 2 তে আমরা ইয়েস নো নট গিভেন আলোচনা করব। ক্লাস 3 তে আমরা সামারি কমপ্লিশন, নোট টেবিল, ডায়াগ্রাম, লেভেল, ফ্লো চার্ট, এরকম করে করে আমরা ক্লাস 10 পর্যন্ত আসব। এই ক্লাস 10 পর্যন্ত আমরা সিঙ্গেল জিনিসগুলো ভেঙে 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 শিখবো, যাতে আমরা প্রত্যেকটা জিনিস সম্বন্ধে পরিচিত হতে পারি এবং প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝতে পারি এবং প্র্যাকটিস করে নিতে পারি নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য। তারপর আসেন যে এখানে আমরা ক্লাস 12 থেকে দেখেন যে 15 পর্যন্ত আমরা কি করব, ক্লাস 12 ফুল টেস্ট প্লাস সলিউশন। হ্যাঁ, এই যে আমরা 15 পর্যন্ত আমরা দেখেন যে আবার ফুল টেস্ট প্লাস সলিউশন। এই যে আমরা শিখলাম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 11 পর্যন্ত প্রত্যেকটা জিনিসের মেথড এবং টিপস ভেঙে ভেঙে প্র্যাকটিস করলাম। এইগুলার কার্যত জিনিসগুলা গিয়ে আমরা অ্যাপ্লাই করব ফুল টেস্ট গুলাতে। ঠিক আছে, এখন আপনি সব জিনিস শিখে গেলেন কিন্তু মেইন টেস্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারলেন না, বা নিজে প্র্যাকটিসও এগুলো অ্যাপ্লাই করলেন না। কিভাবে ওই মেথড গুলা আমরা আমাদের ফুল টেস্ট গুলাতে, সেটা আমি কেমব্রিজ বই দিই বা বাজারের অন্য যে কোনো বই হোক, সেটাতে কিভাবে আমরা কি করতে পারি, ওইটা অ্যাপ্লাই করতে পারি, সেই জিনিস সম্বন্ধে ফুল টেস্ট গুলাতে আমরা প্রায় 2 ঘন্টা যাবত প্রথম টেস্ট দিব। তারপর প্রত্যেকটা প্রশ্ন আমরা 1 থেকে 40 পর্যন্ত কি করবো, এখান থেকে সলিউশন করে নিব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফুললি আমাদের রিডিং টাইপস। আপনাদের আমরা ফুললি একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে আমাদের আইএলটিএসটা অ্যাকচুয়ালি নেওয়া হয়, এবং কিভাবে আমরা প্রথমে আমরা শিখলাম যে কি রাইটিং, তারপর হচ্ছে স্পিকিং, তারপরে হচ্ছে আমাদের লিসেনিং, এবং সবার শেষে আমরা রিডিং টাইপ সম্বন্ধে আপনাদের একটু বিস্তর আলোচনা করলাম এবং বিস্তরভাবে বুঝিয়ে দিলাম যে কোন কোন জিনিসগুলো পরীক্ষায় আসে এবং আমাদের প্রত্যেকটা জিনিস কিভাবে হ্যান্ডেল আউট করতে হয় এবং আমরা কিভাবে ক্লাসে শিখবো সেই জিনিসগুলা। ঠিক আছে, এখন আমি ছাত্রছাত্রীর কাছ থেকে আমরা কিছু কোয়েশ্চেন নিব। আপনারা যারা আমাদের অনলাইন ক্লাসে যারা পার্টিসিপেন্ট হচ্ছেন, তারা অবশ্যই আপনি একটা দুইটা বা আপনি যে কোনো সম্বন্ধে আপনি কি করতে পারেন, আপনি কোয়েশ্চেন করে নিতে পারেন, অসুবিধা নেই। আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে কোয়েশ্চেন নিব, এবং আজকের এই যে জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম সেই জিনিসটা কেমন লাগলো আপনারা কোয়েশ্চেন করেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, যে কোনো প্রশ্ন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো কে বলবেন প্রথমে কথা? আপনি ইয়ে করেন সবাই, আপনারা আনমিউট করেন। কারো প্রশ্ন আছে একটু করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন? আমি স্যার মাসুম বলছি স্যার, সৈয়দ মাসুম। মাসুম, কেমন আছেন আপনি? হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনাকে জিজ্ঞেস জানতাম স্যার, আমরা স্যার এই রাইটিং এর জন্য এডমিশন নিছিলাম, একটা ক্লাস করছিলাম, শুধু ইন্ট্রোডাকশন করছিলাম। এখন এই আমাদের জন্য কি আলাদা কোন ধরনের ক্লাস হবে না? আপনাদের ক্লাস তো কালকে থেকে শুরু হচ্ছে, সবার সম্পূর্ণ ভিন্ন ভাবে নেওয়া হবে। তো কালকে থেকে আপনারা জয়েন করতে হবে সবাইকে, আপনাদের যে জি বেচ নয়টা স্যার, 9টা দেওয়া হয়েছে টাইম, ওই বেচ নেই স্যার। জি, আপনি কোন বেচে আছেন বর্তমানে? স্যার আপনার রাইটিং ক্লাসের যে নতুন বেচ ছিল, একটা ক্লাস করছিলাম, ইন্ট্রোডাকশন শুধু করছিলাম। জি জি জি, আপনি ওই বেচে ইয়ে করতে পারবেন, এনরোল করতে পারবেন। ক্লাস টাইম 9টার দিকে স্যার, 10 তারিখ 9টায় এই ক্লাস। 10টাতে, কালকে থেকে 7:30টাতে এই ক্লাস আপনাদের। 7:30টাতে এই ক্লাস? জি 7:30। আজকে গ্রুপে আপনাদের যে অনলাইন যে গ্রুপ হইছে, এই গ্রুপে সবার ক্লাস সহ লিংক সহ দিয়ে দেওয়া হবে। আগামীকালকে আপনারা ঠিক 7:30টায় এইরকম লিংকে প্রবেশ করে আপনি ইয়ে করতে হবে, এই যে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে পরবর্তী থ্যাংক ইউ মিস্টার মাসুম। পরবর্তী কে আমাদের সাথে জয়েন হবেন? সরি, আপনার নামটা কি? হ্যাঁ, হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মুক্তাদির আহমেদ না? হ্যাঁ। জি স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো। জি। অনেক ভালো লাগলো স্যার, অনেকদিন পর। আমাদের তো, আমি তো মনে হয় স্যার, আমাদের একটা মাত্র ক্লাস হয়েছিল, তারপর থেকে লকডাউন হয়ে গেছিল। জি, 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 জি। তারপর থেকেই তো লকডাউন। ইনশাআল্লাহ এখন কালকে স্যার আপনাদের সবার ক্লাস শুরু। আমাদের যে, জি স্যার, হ্যাঁ। আমাদের যে ব্যাচ ছিল, ওই ব্যাচ শুধু কি আমাদের, আপনি ক্লাস ওই ব্যাচে নেবেন নাকি সবার একসাথে নেবেন? না, আপনাদের ব্যাচে অসংখ্য আরো অনলাইনে ক্লাসের স্টুডেন্ট ভর্তি হয়েছেন, সো উনাদের নিব শুধু, আপনারা এবং উনারা। বুঝতে পারছি স্যার। সবার কি 7:30 থেকে? জি, সবার 7:30 থেকে। শুধু আপনাদের ব্যাচটাই হচ্ছে এখন অনলাইন ব্যাচ, ঠিক আছে? এখানে জি স্যার। আরো কিছু মানে আরো প্রায় 10 জনের মতো ওনারা এন্ট্রি করবেন আর কি আপনাদের এখানে। আমি অলরেডি 8 জনকে নতুন যারা ভর্তি হয়েছেন অনলাইনে তাদের জয়েন দিয়ে দিয়েছি, ঠিক আছে? জি স্যার। আজকে ভর্তি হয়েছেন আরো 4 জন, তো ওনাদেরকে কাল দেওয়া হবে আর কি, জয়েন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো টোটাল স্যার, অনেক মানুষ স্যার, থাকবেন, কিন্তু আমরা এখানে নিতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ। স্যার, আমাদের জন্য কি আলাদা কোনো গ্রুপ ওপেন করা হবে? না, আপনারা যে গ্রুপে আছেন ওই গ্রুপেই। আচ্ছা, ওকে। বুঝতে পারছি স্যার। জি। আচ্ছা স্যার, আমাদের ক্লাস টাইমটা তো 7:30 থেকে না, আপনার সপ্তাহে কয়দিন স্যার? সপ্তাহে 5 দিন। আপনাদের আজকে রুটিনটা দিয়ে দেওয়া হবে রাত্রে। আজকে আপনারা রুটিন পেয়ে যাবেন, তারিখ সহ সবকিছু পেয়ে যাবেন। টাইমও দেওয়া আছে, টাইম সবসময় 7:30 থেকে 9:30। আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ধন্যবাদ। তারপরে আজকের ক্লাস সম্বন্ধে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করেন, বা আপনার নিজস্ব কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের করেন। আপাতত স্যার কোনো কোয়েশ্চেন নাই, তাও ওভারঅল একটা ওভারভিউ পাইলাম স্যার। মানে দেখে তো মনে হয়েছে যে মনে হয় ক্লাস করলে সম্ভব ভালো একটা স্কোর করা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ক্লাস মিস দিবেন না আপনারা। আর আপনারা যারা এখানে আছেন সবাই, অলমোস্ট সবাই উপস্থিত আছেন। আমি বাইরের যারা আমাদের ঢাকা থেকে যারা আমাদের সাথে কানেক্ট হয়েছেন বা দেশের অন্যান্য প্রান্ত থেকে, সো ওনাদেরকে আমরা বলতে চাই আপনারা ক্লাস মিস করবেন না। প্রত্যেকটা ক্লাসই মাস্ট বি, আপনি কি করতে হবে, আপনাকে উপস্থিত থেকে থাকতে হবে। কারণ প্রত্যেকটা ক্লাসে আমরা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে গ্রামার ক্লাসগুলো যেগুলো করব এগুলো আমরা শিখাবো, প্র্যাকটিস করব, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এরপরে গিয়ে আমরা যাব যেটা শিখবো, যে রাইটিংটা, সেই রাইটিংটা তারপরে যাব, ঠিক আছে? এখন আপনি যদি একটা ক্লাস মিস দেন তাহলে অসুবিধা হয়ে যাবে। পরবর্তীতে হয়তো আমি ভিডিও দিতে পারবো, কিন্তু যে ভিডিও দিব ওই ভিডিওর অত্যন্ত বেশি রেঞ্জ, মানে ডাউনলোড করতে আপনার অনেক কষ্ট হবে, ঠিক আছে? সর্বোচ্চ আপনারা 3 ক্লাস মিস করতে পারবেন। মিস করলে আমরা ভিডিও দিতে পারবো, কিন্তু এর বেশি হয়ে গেলে আমরা আর দিতে পারবো না। We are unable to send you any kind of video. ভিডিও দিবেন বলতে ওইটা কি আপনার ফেসবুকে আপলোড করা থাকবে? জি না, জি না, এটা আমাদের ভিডিও দিবেন বলতে, ক্লাউডে থাকবে, ক্লাউডে। ও আচ্ছা, বুঝছি স্যার। এগুলা আমরা মাঝে মাঝে কিছু কিছু ক্লাসে যাব ফেসবুকে, আমাদের কিছু কিছু ক্লাসে সাপোজ ধরেন আরো 2-1টা ক্লাস আমরা এমনি ইয়েতে দিব, ফেসবুকে দিব আমাদের স্টুডেন্টরা দেখার জন্য। অনেক স্টুডেন্টের অনেক আবদার থাকে, অনেক রিকোয়েস্ট থাকে যে স্যার এই একটা ক্লাস নেন এইটার উপর। যেমন অনেকে বলছে বার্থ চার্টের উপর নেওয়ার জন্য, কেউ বলতেছে যে স্যার টু চার্ট কিভাবে হয়, স্যার একটা যদি ক্লাস আপনি করাইতেন। তাহলে তাদের আবদার রাখার জন্য আমরা মাঝে মাঝে কিছু কঠিন টাইপের কোয়েশ্চেন গুলা নিয়ে আমরা লাইভে যাব। হ্যাঁ স্যার, আমাদের জন্য যে স্পেশাল ভিডিও দেওয়া হবে ওনাকে ওই লিংকে দেওয়া হবে নাকি হ্যাঁ, অবশ্যই আপনাদের লিংকে দেওয়া হবে? দিয়ে দেওয়া হবে, ইমেইলে। ইমেইলে দেওয়া হবে? জি হ্যাঁ। আর কি কেউ কথা বলবেন আমাদের সাথে? স্যার, একটা জিনিস ছিল স্যার, ভিআইপি ক্লাসে কি স্টুডেন্ট ফিল আপ হয়ে গেছে? কাল শেষ হয়ে যাবে, কালকে 2 জন ভর্তি হয়ে গেলে শেষ হয়ে যাবে ভিআইপি আইএলটিএস। স্যার, ক্লাসটা কয়টা থেকে শুরু, ভিআইপি ক্লাসটা? জি, ভিআইপি যে ক্লাস দিবেন স্যার, এটা মানে অনলাইনে ক্লাস দিবেন, মানে টাইমটা কয়টা থেকে শুরু স্টার্ট হবে? 7:30 থেকে স্যার, সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত। স্যার আপনি কি সব পিডিএফ? জি, আপনারা পিডিএফ পাবেন, কারণ শুধুমাত্র ভর্তিকৃত যারা আছে আচ্ছা স্যার। পিডিএফ পাবেন। স্যার, জি আচ্ছা স্যার, আমাদের পিডিএফ গুলো কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে? জি, আপনাদের গ্রুপেই দেওয়া হবে যাতে সবাই একসাথে পেয়ে যান। ওকে স্যার। তাহলে মনে হচ্ছে আমাদের আর কারো আজকে কোনো আর কোয়েশ্চেন নেই, ঠিক আছে?
তাহলে কাল আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমাদের অনলাইন ভিআইপি আইএলটিএস প্রোগ্রামে। আমরা এতক্ষণ অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, আমিও করলাম, আর আমাদের আদরেবল অনেক সুন্দরভাবে আপনাদের পুরো একটা ওভারভিউ দিয়েছেন স্পিকিং এর উপর। তো আপনারা সবাই, আমরা যা যা এখানে আলোচনা করছি এগুলো সব আমাদের শেখানো হবে। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন সবাই, এবং ক্লাস মিস করবেন না, ঠিক আছে? এখন যে সময়টা, এই সময়টা আপনারা কাজে লাগাবেন, বাসায় বসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস আমরা যখন যে যে নিয়ম শিখাবো, যেমন আমি যখন লাইন গ্রাফ আপনাদের শিখাবো, সেম আপনার আইডিয়া এবং লজিক্যালি আপনি নিজে আরো 8টা থেকে 10টা নিজে এই নিয়ম অনুযায়ী আপনি কি করতে হবে, আপনাকে করে নিতে হবে। তাহলে দেখবেন যে আপনার জন্য আর কোনো জিনিস কঠিন লাগতেছে না। এবং নিজেকে কি করতে হবে, আপনাকে ডিভোটেড করতেই হবে। নিজেকে যদি আপনি যতক্ষণ না পর্যন্ত নিমজ্জিত করবেন না, ততদিন পর্যন্ত আপনার কি হবে না, স্কিলটা বাড়বে না। এখানে আমি যদি লাইন গ্রাফ শিখাই, যেগুলা শিখাইছি ওগুলার মতো করে আপনি বাকিগুলা কি করবেন। যখন বাচ্চার শেখাবো, তখন বাচ্চার আপনারা আরো 10টা নিচ থেকে করবেন, আমাকে দেখাবেন, ঠিক আছে? তাহলেই কি করবে, আপনার স্কিল বাড়বে। আদারওয়াইজ আমি যেগুলো শিখাবো ওইগুলোর উপর যদি আপনি পড়ে যান, তাহলে আপনার স্কিল, বরং দেখা যাবে যে আপনি কোর্স শেষে আপনার ওই যে আগের মতোই স্কিল থেকে গেছে। আপনি কোর্স টাকা খরচ করেও আপনার কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে? তো সবাই পার্সোনালি আপনাদের তো সবাইকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে বলছি। যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলবেন, এবং আমরা এইভাবে লাইভ ক্লাসেও আমরা একটা সময় দিব লাস্টে আপনার কোশ্চেন গুলা। যখন আগামীকাল যখন ক্লাসটা চলবে, ক্লাস চলাকালীন সময়ে আপনারা কোনো কোশ্চেন করবেন না, কিন্তু আপনার খাতায় লিখে রাখবেন। লিখে রাখে সবার শেষে যখন এরকম কোশ্চেন সেশন থাকবে আমাদের হাফ এন আওয়ার, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং তখন আমি এইটার সলিউশন দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকুন ডিয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। আল্লাহ হাফেজ।